বেশিরভাগ এজেন্সি বা বাংলাদেশে যারা আসলে এগুলো নিয়ে কাজ করে তারা আসলে ভুলভাবে তাদেরকে গাইড করে। তারা বলে যে আপনি আসুন, আপনার ভিসা হয়ে যাবে, আবার লোভে পড়েও করে। হ্যাঁ, অনেকে লোভে পড়েও করে। যদি আমরা ইউরোপের কথা চিন্তা করি, লাইক শেনজেনের যে কোনো কান্ট্রি, তাহলে 12 থেকে 13,000 টাকা একটা ফি আসে, সাথে যার মাধ্যমে আপনি ভিসা করাচ্ছেন তাকে একটা প্রসেসিং। সুতরাং কোনোভাবেই আপনার 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখের কোনো হিসাব এখানে নাই। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter. ইউরোপ যেতে চান না এরকম মানুষের দেখা পাওয়া খুব কঠিন, বিশেষ করে বাংলাদেশে। ইউরোপের দিকে এই নজরটি বেড়েছে বিগত কয়েক বছর ধরেই। তো আমি জুলহাস কবির আজ হাজির হয়েছি ইউরোপে কিভাবে ভিসা করবেন সেই প্রক্রিয়া কি, বিশেষ করে ইউকে এবং শেনজেন ভিসার জন্য বেশ কিছু ট্রাভেল এজেন্সি যারা আছে তারা করে থাকে। তবে আমি আজকে এই ট্রাভেল মার্টে আসলাম, ঢাকা ট্রাভেল মার্টে এসে রোমিং বাংলাদেশের হেড অফ বিজনেস এবং বিজনেস পার্টনার ইমরান ভাই, ওনার সঙ্গে পরিচয় হলো এবং উনি বেশ কিছু রুটের কথা বললো এবং কিছু আমরা যেটা করে থাকি কি, যে আমাদের প্রোফাইলটাকে ভারী করি, মানে বেশ কিছু দেশ ভ্রমণ করার পরে আমরা ধাপে ধাপে একটার পর একটা দেশে যাই, তারপরে আমরা ইউরোপ কিংবা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই ধরনের যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো সেগুলোর দিকে আমরা আস্তে আস্তে যাই। তো সেই প্রক্রিয়াটাই মূলত শুনতে চাই, আপনাদেরকে জানাতে চাই আপনারা আসলে কিভাবে পরিকল্পনা করবেন। শুরু থেকে আপনার পাসপোর্টে কোনো ভিসা নাই, সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে যাবেন, শুরুটা কিভাবে করবেন। একজন খুব সাধারণ একজন প্যাসেঞ্জার যদি আমি বলি, তো সেই ক্ষেত্রে তার শুরুটা কিভাবে করতে পারে এবং কিভাবে আমরা ইউরোপ বা আমেরিকা, কানাডা এই জায়গাগুলোতে যেতে পারি। আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ডের কথা বলি, তাহলে ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসা আসলে সবাই একবারে ফার্স্টেই যদি ট্রাই করে তাহলে হবে না, এটাই স্বাভাবিক। তাদের একটা মিনিমাম কোয়ালিফিকেশান দরকার। সো সেই কোয়ালিফিকেশানগুলো কি? একটা হচ্ছে তাদের একটা ট্রাভেল হিস্ট্রি দরকার। আমরা মোটামুটি সবাই জানি যে একটা ট্রাভেল হিস্ট্রি দরকার, কিন্তু অনেকেই জানি না যে সেই ট্রাভেল হিস্ট্রিটা কীভাবে মেক করতে হয়, তাতে কীভাবে আসলে বৈচিত্র্য আনা যায়। দ্বিতীয় হচ্ছে তার মিনিমাম একটা প্রফেশন শো করা, যে প্রফেশনটা অথেন্টিক, সেটা হোক চাকরি অথবা হতে পারে ফ্রিল্যান্সার, হতে পারে ব্যবসা। এর সাথে যেটা দরকার হয় একটা হেলদি স্টেটমেন্ট, একটা অথেন্টিক ব্যাংক স্টেটমেন্ট, এবং সেটারও কিছু প্রিপারেশান আছে। কিভাবে আপনি ব্যাংকটাকে প্রিপেয়ার করবেন, ধরেন 3 মাস বা 4 মাস বা 6 মাস ধরে। এর সাথে আপনাকে ট্যাক্স সার্টিফিকেট, যেটা আমরা বলি ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট, অ্যাটলিস্ট 3 বছরের ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট তার এনশিওর করা, শেষ 3 বছর, রাইট। সো এই যে টোটাল একটা জার্নি, এটা একটা প্রিপারেশন। আপনি হুট করেই আসলে যদি চিন্তা করেন যে আপনি ফার্স্ট ওয়ার্ল্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তাহলে শুধু শুধু আপনার টাকা খরচ ছাড়া আর কিছুই হবে না। বেশিরভাগ এজেন্সি বা বাংলাদেশে যারা আসলে এগুলো নিয়ে কাজ করে তারা আসলে ভুলভাবে তাদেরকে গাইড করে। তারা বলে যে আপনি আসুন, আপনার ভিসা হয়ে যাবে, আবার লোভে পড়েও করে। হ্যাঁ, অনেকে লোভে পড়েও করে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে এনশিওর করতে চাই, আপনার থ্রুতে আমি সবাইকে বলতে চাই, আসলে ভিসার জন্য ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসা বলি বা অস্ট্রেলিয়া, কানাডা, যে কোনো ভিসার জন্য খুব আহামরি অ্যামাউন্টের কোনো টাকা খরচ হয় না। যেমন আমরা দেখি প্রায় যে 10 লাখ টাকা দিয়ে প্রতারিত হয়েছে, 8 লাখ টাকা দিয়ে প্রতারিত হয়েছে। আমি আপনাদেরকে অ্যাসিওর করি শুধুমাত্র ভিসা প্রসেসিং ফি এবং ভিসা ফির বাহিরে আর তেমন কোনো খরচ নেই। সর্বোচ্চ আপনার খরচ হতে পারে 50,000 টাকা, নট মোর দ্যান দ্যাট। কীভাবে এটা মানে আমি যদি বলি তাহলে একটা দেশের ভিসার জন্য খরচ কি কি ইনক্লুডেড। একটা হচ্ছে ভিসা প্রসেসিং ফি। যে কোনো দেশের একটা ভিসা প্রসেসিং ফি থাকে, লাইক অ্যাম্বাসি ফি আমরা বলে থাকি। যেমন ধরেন আপনি যদি ইউকের ভিসা করে থাকেন, তাহলে ইউকে 6 মাসের জন্য 127 জিবিপি, মানে বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 22,576 টাকা আসে। এর বাহিরে যদি আমরা ইউরোপের কথা চিন্তা করি, লাইক শেনজেনের যে কোনো কান্ট্রি, তাহলে 12 থেকে 13,000 টাকা একটা ফি আসে, সাথে যার মাধ্যমে আপনি ভিসা করাচ্ছেন। সো ভিসা ফির সাথে একটা প্রসেসিং ফি নিয়ে থাকে। যে কোনো এজেন্সির থ্রুতেও যদি আপনি করান, তাহলে 5 থেকে শুরু করে 10,000 টাকা বা 15,000 টাকা পর্যন্ত ভিসা প্রসেসিং ফি নিয়ে থাকে। এর বাহিরে আপনার কিছু নোটারি, কিছু হয়তো বা অ্যাসেট ভ্যালুয়েশন, এরকম ছোটোখাটো কিছু খরচ থাকতে পারে। সুতরাং কোনোভাবেই আপনার 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখের কোনো হিসাব এখানে নাই। আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু বলতে চাই এই ভিডিওর থ্রুতেই,
যে ওয়ার্ক পারমিট ভিসা, ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে আসলে ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশিদের জন্য নাই। ইউরোপে যদি আপনি চিন্তা করেন তাহলে খুবই লিমিটেড কিছু কাজের ব্যবস্থা আছে আমার জানা মতে। এর বাহিরে লাইক অস্ট্রেলিয়া, কানাডা বা ইউএসএ আসলে কোনো ধরনের ওয়ার্ক পারমিট দেয় না। সুতরাং ওয়ার্ক পারমিটের খপ্পরে পড়েও আপনারা কোনো ধরনের প্রতারিত হবেন না। আর ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসা নিয়ে যে কথা আসলে আমরা বলতে শুরু করেছিলাম যে কিভাবে আপনার যাত্রাটা শুরু করবেন। সো আপনি ধরুন আপনার এমন কোনো কান্ট্রি চয়েস করুন যে কান্ট্রিতে আপনার প্রথমে ভিসা লাগে না, লাইক নেপাল, ভুটান বা যদি বলি শ্রীলঙ্কা, এই জাতীয় যে কান্ট্রিগুলো আছে, মালদ্বীপ, এই কান্ট্রিগুলো দিয়ে আপনি শুরু করলেন। তারপরে আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ট্রাভেল করলেন। এভাবে আপনি 2-3টা ট্রাভেল করার পরে আপনার একটা ট্রাভেল হিস্ট্রি তৈরি হয়ে গেল। ইন দ্য মিন টাইম আপনি যদি ব্যাংকটাকে প্রিপেয়ার করতে পারেন তাহলে আপনার ব্যাংকে একটা স্ট্রেংথ তৈরি হয়। এর সাথে সাথে আপনি যদি মনে করেন যে আপনার ট্যাক্স এবং ব্যাংকটাকে একটা স্ট্যাবল পর্যায়ে রাখেন তাহলে আপনার ভিসা হয়ে যাবে। মানে ব্যাংক স্টেটমেন্টটাও একটা তো বড় ফ্যাক্টর। অবশ্যই ব্যাংক সেটা আমি কি বছরব্যাপী আমাকে পরিকল্পনা করে আনতে হবে নাকি লাস্ট 6 মাস আমাকে ঠিকঠাক মতো করলে? অ্যাটলিস্ট আপনাকে 6 মাস বা 7 মাসের একটা প্রিপারেশন নিতে হবে। আপনি ধরুন আপনার ব্যাংকে একটা বড় অ্যামাউন্টের ডিপোজিট করলেন, সেটা হতে পারে 10 লাখ টাকা। ঠিক তারপর থেকে আপনি প্রতি মাসে একটা স্ট্যাবল অ্যামাউন্ট আপনার ব্যাংকে ডিপোজিট করলেন এবং সেখান থেকে আমি একটা বিষয় বললাম, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে যে আমি হিউজ একটা ট্রানজেকশন করলাম ধরেন, তো মাসের ভিতরে আমি করলাম, মাসের এন্ডিংয়ে যে কি আমাকে ওইটা ভালো একটা অ্যামাউন্ট থাকতে হবে না ওই মাসের ভিতরে আমি করলাম কিন্তু এন্ডিংয়ে যে ব্যালেন্স আমার হলো মনে করেন যে 1 লাখ টাকা, না তাহলে হবে না। অবশ্যই আপনাকে ব্যালেন্সটা, আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আপনি যে অ্যামাউন্টটাই ডিপোজিট করেন সেখান থেকে আপনি অল্প কিছু খরচের জন্য তুললেন, লাইক আপনার ফ্যামিলি যে খরচগুলো আছে সেগুলো বেয়ার করার জন্য। বাকি টাকাটা অবশ্যই আপনাকে ডিপোজিট হিসেবে রাখতে হবে। লাস্ট আপনি যখন ব্যালেন্স ব্যাংক স্টেটমেন্ট উইথড্র করবেন সেই সময় যেন অ্যাটলিস্ট 10 থেকে 12 লাখ টাকা আপনার সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য থাকে। না ওইটা বলছি না, ধরেন লাস্ট 6 মাসে আমি জানুয়ারি মাসে তুলছি কিন্তু জানুয়ারি মাসে আমার 1 কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে। জি, কিন্তু জানুয়ারি মাসের শেষে যখন ব্যাংক স্টেটমেন্ট আমার বা মাসের শেষ দিন ওই দিন আমার ব্যালেন্স মনে করেন যে 1 লক্ষ টাকা, এইটা কি কোনো ইফেক্ট? এটা কোনো ইফেক্ট ফেলবে না। আপনি যখন ব্যাংক স্টেটমেন্টটা উইথড্র করছেন যে ডেটে, মাসের শেষের দিন এরকম সেটা মাসের প্রথমে বা শেষে ডাজন্ট ম্যাটার। আমাকে প্রশ্ন করেছেন, তাদের উদ্দেশ্যে মূলত এই জায়গাটা জানালাম যে এটা কোনো কিছু ম্যাটার করে না। আপনি যখন স্টেটমেন্টটা উইথড্র করছেন ঠিক সেই সময় যেন টাকাটা থাকে, হেলদি অ্যামাউন্টটা থাকে। তো সেটা ইউরোপের ক্ষেত্রে বা ইউরোপ বলি, ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সব দেশের জন্য মোটামুটি। আমেরিকার ক্ষেত্রে তো আমেরিকার ক্ষেত্রে আসলে কোনো ধরনের ডকুমেন্টসেরই প্রয়োজন নাই, শুধু আপনাকে আবার চাইলে তাদেরকে সবই দিতে হয়। রাইট, এটা মানে আপনার লাখের উপরে, এটা আপনার লাখের উপরে কিভাবে আপনাকে তারা নিচ্ছে সেটার উপরে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি দেখি। আমেরিকার যে ব্যাপারটা সেটা একটু আমি আলাদা করে বলি। আমেরিকার ব্যাপারটা হচ্ছে আপনাকে নির্ভুলভাবে DS-160 ফর্ম ফিল আপটা করতে হবে, নির্ভুলভাবে, রাইট। এবং সেই অনুযায়ী যদি আপনি প্রিপেয়ার হয়ে ইন্টারভিউ ফেস করেন, ঠিক প্যারালালি আপনি যা ফিল করেছেন তাই ইনফরমেশন ওদেরকে দিতে পারেন, আপনার ভিসা হয়ে যাবে। এটা কোনো দেশ না ঘোরা থাকলেও হয়ে যাবে, রাইট। এটা মানে একদম ওই যে ভিসা অফিসার তার উপরে নির্ভর করে, ভিসা অফিসারের উপর। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.